সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলুন আজকের ক্লাসে আমরা এই যে মোবাইল মেনুটা দেখতে পাচ্ছি, তো এই মোবাইল মেনুকে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট যুক্ত করে এই টাইপের ডিজাইন কিভাবে আমরা দিতে পারি। হ্যাঁ, তো সেই কোডটাই কিন্তু আজকের ক্লাসে আমরা শিখবো ইনশাআল্লাহ। তো চলুন ওভারভিউ তো নিয়ে নিলাম যে মোবাইল মেনুতে আমরা যখন ক্লিক করি, হ্যাঁ, যখন মোবাইলে যখন আমরা সেই ওয়েবসাইটটাকে দেখি, তো এই টাইপের ডিজাইন আরও সুন্দরভাবেও দেওয়া সম্ভব। তো আমি আমার মতো করে একটা ডিজাইন করেছি। তো আপনারা যদি চান তাহলে আরও সুন্দরভাবে ডিজাইন করবেন, কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা, তাহলে চলুন বাদবাকি বিষয়টা আমরা কোডের মাধ্যমে দেখে ফেলি। এই হচ্ছে আমাদের কোড এডিটরের HTML ফাইল। আচ্ছা, এই হেড ট্যাগকে আমি এখান থেকে মিনিমাইজ করে রাখি। আচ্ছা, যেহেতু ফন্ট আইকন লাগবে, আপনারা ফন্ট অসাম থেকে, গুগল আইকন থেকে, বক্স আইকন থেকে সিডিয়ান লিঙ্কটা কপি করে এনে হেড ট্যাগের মধ্যে উপস্থাপন করবেন, পেস্ট করে রাখবেন, নয়তো আইকন ব্যবহার করবেন কিভাবে, তাই না? আচ্ছা, তাহলে চলুন আমরা স্ট্রাকচার কমপ্লিট করে ফেলি, এটাকে এক সাইজ বড় করে নিই। আচ্ছা, তাহলে একটা ক্লাস নেম নেই, ডিব্বা নেই, আমরা যার নাম দিতে পারি যে নেভিগেশন, এইভাবে নামটা নিলাম আর কি। ক্লাস নেম যেভাবে খুশি সেভাবে নেবেন। এই নেভিগেশনের মধ্যে ইউএল কন্টেইনার থাকবে। এই হচ্ছে আমাদের ইউএল কন্টেইনার। কিছু লিস্ট আইটেম থাকবে, নিব। তাহলে এই হচ্ছে লিস্ট আইটেম। এই লিস্ট আইটেমের ক্লাস নেম চাইলে নিতে পারি। একটা ক্লাস নেম এখানে নেই, যে ক্লাসের নাম থাকবে লিস্ট। ওকে, তাহলে লিস্ট আইটেম নিয়ে নিলাম। এখন যতগুলো আইকন থাকবে, সবগুলোকে চাইলে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে নিতে পারি। আপাতত এখানে হ্যাশ দিয়ে রাখি, কোনো লিঙ্ক এখানে যুক্ত করতে চাচ্ছি না। এখন এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা স্প্যান নেই, যার ক্লাস নেম একটা যুক্ত করতে পারি চাইলে, যে আইকন থাকবে, তাই না? প্রথমে আমরা একটা আইকন নিয়ে নিই। এ হচ্ছে আমাদের একটা স্প্যান। আরও একটা স্প্যান নিব, যেটার মধ্যে আমরা টেক্সটটা উল্লেখ করব। তাহলে এই হচ্ছে আরও একটা স্প্যান। এটার মধ্যে আমরা বাংলাতে হোম যে কথাটা, এই কথাটা উল্লেখ করে দিচ্ছি। এখন কথা হচ্ছে আইকন, তাই না? আমি ফন্ট অসাম থেকে আমার যে হোম আইকনটা লাগবে, সেই হোম আইকনটা এনে জাস্ট এখানে উল্লেখ করে দিলাম। হ্যাঁ, এতটুকু বিষয় কি বুঝতে পারলেন কিনা? একদম ইজি, এখানে কঠিন তো কোনো বিষয়ই নয়। হ্যাঁ, তাহলে চলুন লাইভ সার্ভারটা অন করি। এই হচ্ছে আমাদের শো প্রিভিউ, মানে লাইভ সার্ভারটা আমরা ওপেন করে নিচ্ছি। তাহলে লাইভ সার্ভারের মাধ্যমে আমরা এখন আমাদের সাইটটাকে দেখতে পাচ্ছি কিনা। আচ্ছা, তাহলে এটাকে একপাশে আনুন। হ্যাঁ, এটাকে একপাশে আনুন, আর আমরা কিন্তু আমাদের সাইটটাকে দেখতে পাচ্ছি। এখন চলুন আমরা একটা বিষয়কে, মানে লিস্ট আইটেম একটাকে যেভাবে আমরা স্ট্রাকচার করলাম, বাকি আরও 3-4টাকে সেমভাবে স্ট্রাকচার করা সম্ভব কিনা। অবশ্যই সম্ভব। তাহলে আমি আর একটু স্কিপ করে গেলাম। আচ্ছা, এখন এখানে 1 2 3 4 5 5টা লিস্ট আইটেম রয়েছে। ওকে, এখন লিস্ট আইটেমগুলোর উপর দিয়ে একটা ইফেক্ট যাবে, তাই না? উপর দিয়ে একটা ইফেক্ট যাবে, মানে একটা ইন্ডিকেটর। তো সেই ইন্ডিকেটরটা আমরা ইউএল কন্টেইনারের মধ্যে, এখানে লিস্ট আইটেম যেখানে শেষ, ঠিক তারপরেই আমরা চাইলে একটা ডিপ কন্টেইনার নিতে পারি, যার নাম দিব, তাহলে এটা ইংলিশ করি। তাহলে তার নাম দিতে পারি যে ইন্ডিকেটর। এইভাবে ক্লাস নেম একটা নিলাম, এটা হচ্ছে এমটি কন্টেইনার। ওকে, এই ক্লাস নেমকে আমরা ধরে সিএসএস এর মাধ্যমে ডিজাইন করব, আর জাভাস্ক্রিপ্টের মাধ্যমে তাকে মুভমেন্ট করাবে। আচ্ছা, তাহলে চলুন আমরা এখন, যেহেতু স্ট্রাকচার কমপ্লিট করলাম, তাহলে আমরা এখন সিএসএস ফাইলে চলে যাব। তাহলে এই সেটিংসটাকে কেটে দেই। এই হচ্ছে আমাদের সিএসএস ফাইল। কিছু বয়লার কোড দেখতে পাচ্ছি, যে বডির মধ্যে কিছু কোড করা আছে। এগুলো একদম ইজি বিষয়, একটু চোখ বুলিয়ে নিন। যে আমরা হাইট, উইথ, মানে হাইটটা বলে দিয়েছি, তারপর ব্যাকগ্রাউন্ড কালার, ডিসপ্লে, ফ্লিক্স, অ্যালাইন, আইটেম সেন্টার, এই জন্য এই কন্টেইনারটা সেন্টারে রয়েছে। আর ফন্ট যে বিষয়টা, মার্জিন, প্যাডিং 0, বক্স সাইজিং, ফন্ট ফ্যামিলি, এগুলো কিন্তু আসলে ইউনিভার্সাল সিলেক্টরের মধ্যে দেওয়া আছে। এই তো, একদম ইজি। তাহলে চলুন এখন আমরা নেভিগেশনের জন্য, আমরা যে একটা কন্টেইনার নিলাম, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের নেভিগেশন প্যারেন্ট কন্টেইনার, তাকে এখান থেকে ধরে ফেললাম। আপনারা একদম বলবো ক্লিন কোড কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সোর্স কোড একদম ফ্রি, সোর্স কোড নিয়েই প্র্যাকটিস করবেন। এগুলো কোনো রকমের কোনো সমস্যা নেই। আপনারা একদম নিজের মতো করে কোড লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড প্র্যাকটিস করতে পারেন। তাহলে চলুন আমরা এই নেভিগেশনের বলে দেই যে পজিশন রিলেটিভ থাকবে, কেননা প্যারেন্টের যে বিষয়টা, এটা রিলেটিভ রেখে আমরা চাইল্ডকে অ্যাবসলিউট দিয়ে কাজ করব। তাহলে উইথটা বলে দেই যে 400 পিক্সেল। তুমি তোমার উইথ রাখো। তারপর এখানে বলতে পারি হাইটটা 70 পিক্সেল বলি, তাহলে হাইট 70 পিক্সেল এখানে বললাম। তারপর এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা, সেটা চেঞ্জ চাই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার আমি আমার মতো একটা কালার কোড এখানে উল্লেখ করছি, যে 31 31 31, এই তো চলে আসে। এখন বর্ডার রেডিয়াস যে বিষয়টা, এটা আমরা উল্লেখ করতে পারি চাইলে। তাহলে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিয়ে দেখি, 15 দিলে মনে হয় ভালো ছিল। আছে এখানে
15 দিয়ে দেখি। আচ্ছা, এই তো চলে আসবে, এক এক করে ডিজাইন কিন্তু আমাদের কমপ্লিট হবে। এখন এটার মধ্যে নেভিগেশনের মধ্যে কি আছে, ইউএল কন্টেইনার, তাই না? তাহলে এটাকে এক সারিতে নিয়ে আসতে চাই কিনা? তাহলে এই লিস্ট আইটেম যেগুলো আছে, হ্যাঁ, তোমরা কি হয়ে যাও, এক সারিতে চলে আসো। তাহলে ইউএল কন্টেইনার নেভিগেশনের মধ্যে প্রথমেই তার ডিসপ্লেটা ফ্লিক্স বলি, হ্যাঁ, তাহলেই হবে ডিসপ্লে ফ্লিক্স বক্স এক সারিতে চলে আসে। এরপরে তার উইথটা বলে দেই যে 100%, প্যারেন্ট অনুযায়ী তোমার 100% তোমার উইথটা নিয়ে নাও। আচ্ছা, এখন প্রত্যেকটা আইটেমকে এখানে তো দেখাই যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না, তাহলে চলুন এই লাইনটাকে কপি করে নিচের দিকে অ্যালাইন করি। কেন করছি, যে আমরা লিস্ট আইটেমকে ধরে ফেলবো। তাহলে এই হচ্ছে আমাদের লিস্ট আইটেম। আমরা প্রথমেই বলে দেই যে তোমার মধ্যে যে লিস্ট স্টাইলটা দেখতে পাচ্ছি সেটাকে নান করি। হ্যাঁ, এগুলো সিএসএস এর বিষয়, আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, তারপরে পজিশনটা বলে দেই যে পজিশন রিলেটিভ থাকো। কেন, যে আমরা এখানে ইন্ডিকেটর যেটা রয়েছে তাকে আমরা অ্যাবসলিউট দিয়ে কাজ করবো, এই জন্য তার পজিশনটা রিলেটিভ বলে দিলাম। আচ্ছা, এখন তার উইথটা বলে দেই। হ্যাঁ, প্রত্যেকটা লিস্ট আইটেম প্রত্যেকটার উইথ নিজস্ব একটা উইথ বলে দেই, যেমন হ্যাঁ 80 পিক্সেল, মনে করুন যে 80 পিক্সেল বলে দিলাম। আচ্ছা, এখন দেখা যাচ্ছে না, দেখা যাওয়ার জন্য কাজ করব, কোনো সমস্যা নেই, আমরা অ্যাঙ্কর ট্যাগ ধরে কাজ করব। হাইটটা বলে দিন 70 পিক্সেল, হ্যাঁ 100% অনুযায়ী। এই যে 70 পিক্সেল, এটা এখান থেকে কেটে দিই, এটা লাগবে না। হ্যাঁ, এইভাবে ডিজাইন করলে তো হবে না, এটা কোডের মধ্যে করতে হবে। তাহলে এই হচ্ছে 70 পিক্সেল, তার হাইটটা বলে দিলাম। জেড ইন্ডেক্সটা 1 রাখলাম, যেন উপরের দিকে যেন ভেসে থাকে। আচ্ছা, এখন অ্যাঙ্কর ট্যাগ ধরে কাজ করতে হবে। তাহলে পুরো বিষয়টাকে আমরা এখান থেকে কপি করি, হ্যাঁ নিচের দিকে আনি। তাহলে লিস্ট আইটেমের মধ্যেই তো অ্যাঙ্কর ট্যাগ, তাই না? তাহলে এই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগকে এখান থেকে ধরলাম। কালার চেঞ্জ করতে হবে, তার আগে পজিশনটা বলে দিই, পজিশন রিলেটিভ থাকো, আচ্ছা থাকবে। হ্যাঁ, তারপর ডিসপ্লেটা হয়ে যাও ফ্লিক্স বক্স। হ্যাঁ, তারপর কেন ফ্লিক্স বক্স বলছি, যে এটার মধ্যে টেক্সট রয়েছে, টেক্সটটাকে আমরা এখানে কিন্তু দেখা যাচ্ছে, টেক্সটটা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, এই টেক্সটকে কি আমরা পাশাপাশি আনতে চাই না ড্রপ মানে নিচে নিচে? অবশ্যই নিচে নিচে। তাহলে নিচে নিচে আনার জন্য আরো একটা কোড লিখুন, যে ফ্লিক্স ডাইরেকশন হয়ে যাও কলাম বরাবর, তাহলেই কিন্তু নিচে নিচে চলে আসে, দেখা যাচ্ছে না, তাই না? আচ্ছা, তাহলে চলুন আগে আমরা এটার কালার কোডটা চেঞ্জ করি। হ্যাঁ, কালার কোডটা D9 এখন দেখা যাচ্ছে কিনা? অবশ্যই দেখা যাচ্ছে। তারপর এখানে আমরা অ্যালাইন আইটেমটা বলে দিই যে সেন্টার বরাবর হও, জাস্টিফাই কন্টেন্টটা বলে দিই যে সেন্টার বরাবর হও। তারপর এটার যেই বলবো আন্ডারলাইনটা দেখতে পাচ্ছি, এটা চাই না, তাহলে টেক্সট ডেকোরেশন হয়ে যাও। হ্যাঁ, আন্ডারলাইন যে বিষয়টা, এটা আমরা চাই না, তাহলে এটা নান বলতে হবে, তাই না? তারপর আমরা এখানে হাইট উইথ চাইলে বলতে পারি যে 100% প্যারেন্ট অনুযায়ী হাইট, আর উইথটাও তাই, তাহলে 100% প্যারেন্ট অনুযায়ী হয়ে যাও। এতটুকু বিষয় বুঝতে পারলেন কিনা? আমরা কিন্তু সিম্পল যে একটা মোবাইল মেনু, এটা কিন্তু আসলে তৈরি করে ফেলেছি, কিন্তু একটু প্রো লেভেলের করতে গেলে তো আরো একটু কাজবাজ করতে হবে, তাই না? তাহলে চলুন আমরা আর একটু প্রো লেভেলের করার চেষ্টা করি। এই জন্য আমরা চলুন এই যে অ্যাঙ্কর ট্যাগকে এখান থেকে ধরলাম না, আমরা কি চাচ্ছি বলছি, আগে এটাকে কপি করি। এ হচ্ছে তাকে এখান থেকে কপি করলাম। আচ্ছা, এখন চাচ্ছি যে এটার মধ্যে যতগুলো আইকন আছে তাকে ডিজাইন করতে। তাহলে আইকনের যে বিষয়টা আমরা এখান থেকে, হ্যাঁ এই হচ্ছে প্রত্যেকটা ক্লাস নেম হচ্ছে আইকন, তাই না? এই হচ্ছে আইকন, ক্লাস নেম কপি করলাম। হ্যাঁ, এটা হচ্ছে জেএস ফাইল। আচ্ছা, এটা হ্যাঁ এটা কেটে দেই। আচ্ছা, তাহলে চলুন এই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, তাকে কি বলবো, যে তোমার মধ্যে, হ্যাঁ তোমার মধ্যে যে আইকনগুলো আছে, তাহলে ডট দিয়ে বলি ক্লাস নেম যতগুলো আইকন আছে, মানে স্প্যান ট্যাগ যেগুলো রয়েছে আর কি, ফন্ট সাইজ বাড়িয়ে দাও। তাহলে এই হচ্ছে ফন্ট সাইজ, মনে করুন যে 1.2 আরইএম দিলে, 2 আরইএম মনে হয় 5 আরইএম দিতে হবে, তাহলে 5 আরইএম একটু বেশি বড় হয়ে গেল, তাই না? 4 আরইএম, 3 আরইএম, আচ্ছা থাকবে 3 আরইএম দিয়ে দেখি। আচ্ছা, এখন এখানে কি কি কাজ বাজ করতে পারি, যে কালার, হ্যাঁ ফন্টের যে কালার, এটা তো চেঞ্জ রয়েছে, তারপরে যদি দিতে চাই যে কালারটা D9 রাখো। তারপর এখানে ট্রানজিশনটা বলবো, কেন ট্রানজিশন, স্মুথ যে বিষয়টা এটা চাই, তাহলে ট্রানজিশন 0.5 সেকেন্ড, এটা বলে রাখলাম। আচ্ছা, এখন লক্ষ্য করুন যে আমরা নেভিগেশনকে কি করতে চাই, অ্যাক্টিভ যখন হবে, কোনো একটা নেভিগেশন যখন অ্যাক্টিভ হবে। আচ্ছা, অ্যাক্টিভের যে বিষয়টা, চলুন একটা কাজ করি, আমরা এখানে প্রথম যে লিস্ট, হ্যাঁ এই লিস্টের মধ্যে অ্যাক্টিভ যেই একটা ক্লাস নেম আমাদের নিতে হবে, তাকে এক্সট্রা করে বলে দেই যে প্রথম যে হোম আইকনটা থাকবে, তুমি তোমার একটা এক্সট্রা একটা ক্লাস নেম তুমি নিয়ে নাও, সেটা হচ্ছে কি অ্যাক্টিভ। তাহলে এই অ্যাক্টিভকে যখন আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে মুভ করব, মানে টগল করব, তখন কিন্তু এই ক্লাসটা যার মধ্যেই পাবে সেই কিন্তু আসলে এই ডিজাইনটা হবে। আমরা ভিডিওর শুরুতে যে ডিজাইনটা দেখেছি, এখন কিন্তু সেম ডিজাইনটা করব। তাহলে চলুন আমরা কি করতে চাচ্ছি, এই নেভিগেশনের মধ্যে লক্ষ্য করুন, এই নেভিগেশনের মধ্যে যে এলআই কন্টেইনার যেটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে, তাহলে এই কথাটা জাস্ট এখানে উল্লেখ করে দেই যে এলআই যেটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে। আচ্ছা,
তখন এই যে আইকনটা, হ্যাঁ, যেটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে, এখন কে অ্যাক্টিভ অবস্থায় আছে? হোম, তাই না? এখন সে একটু উপরের দিকে উঠে যাবে, এটা আমরা চাই। তাহলে অ্যাক্টিভ তো অ্যালাই কন্টেইনার যেটা মানে লিস্ট আইটেম যেটা অ্যাক্টিভ থাকবে তার মধ্যে যে আইকনটা থাকবে, তাই না? তাহলে অ্যাঙ্কর ট্যাগ তার মধ্যে এই যে আইকনকে নিয়েছিলাম, তাই না? তাহলে এই আইকনটা কি হয়ে যাবে? একটু উপরের দিকে হয়ে যাবে। তাহলে ট্রান্সফর্ম বলতে পারি, তাই না? তাহলে ট্রান্সফর্ম ট্রান্সলেট এটা কি অক্ষ বরাবর হবে? অবশ্যই ওয়াই অক্ষ বরাবর। যদি আমরা হ্যাঁ টপ বটম এই চিন্তা করি, যদি আমরা টপ বটম চিন্তা করি তাহলে ওয়াই অক্ষ বরাবর। এখন কথা হচ্ছে যদি উপরের দিকে যায় তাহলে মাইনাস, তাই না? তাহলে আমরা চলুন -32 পিক্সেল এখানে দিয়ে দেখি তাহলে বিষয়টা কি ঘটে। আমরা এখানে সব রকম কোড ঠিকই লিখেছি। এই তো আইকনটা কিন্তু এখন উপরের দিকে চলে গেল, তাই না? এখন আইকনের যেই বিষয়টা আমরা কালারটা একটু চেঞ্জ করে দিয়ে দেখি দেখা যায় কিনা, দেখা যাচ্ছে কিনা। অবশ্যই দেখা যাচ্ছে, মানে হুবহু সেম কালার, তো এই জন্য দেখা যায়নি। তাহলে চলুন আমরা, আচ্ছা কালারটা এইভাবেই থাকুক, পরবর্তীতে আমরা এই কালারটা চেঞ্জ করব। তাহলে মনে করুন যে আমরা এইভাবেই কালারটা রাখছি। এখন কথা কি, এখন কথা হচ্ছে যে মেনুর যে টেক্সট, এই টেক্সটটা কি হবে? এই টেক্সটের কিন্তু নিজস্ব একটা ডিজাইন থাকবে, তাই না? তাহলে সে যখন অ্যাক্টিভ না থাকবে তাহলে এই পুরো বিষয়টাই আমরা এখান থেকে কপি করি, এখানে তাকে আনি। এখন এর মধ্যে টেক্সট রয়েছে, তাই না? তাহলে আমরা সিম্পলি এই টেক্সটটা উল্লেখ করে দিচ্ছি, একটা স্প্যান নিয়েছি যার ক্লাস নেম হচ্ছে টেক্সট। এই টেক্সটের পজিশনটা বলে দেই যে তুমি পজিশন থাকবে কি, অবশ্যই অ্যাবসোলুট, কেননা সে আপ ডাউন করবে। আচ্ছা অ্যাবসোলুট বলার সাথে সাথে কি একটা অবস্থা দেখতেই পাচ্ছেন, তাই না? ফন্ট সাইজটা কন্ট্রোল করি, যে ফন্ট সাইজ হয়ে যাও 0.8 আরিয়াল। যদি ভালো সিএসএস জানেন তাহলে এই ডিজাইনগুলো কমপ্লিট করা সম্ভব, আর যদি ভালো ডিজাইন না জানেন তাহলে এগুলো মাথার উপর দিয়ে যাওয়ার কথা। তাহলে এই হচ্ছে ফন্ট ওয়েট, হ্যাঁ 600 বলে রাখি, মনে হয় বেশি হলো কম হলো জানি না, আচ্ছা থাকবে, কোনো সমস্যা নেই। এখন আমরা এটার যে কালার সেটা আমরা কন্ট্রোল করতে চাই, তাহলে D9 এই কালারটাই চাচ্ছি। তারপর এখানে অপাসিটিটা কি থাকবে? 0 থাকবে। অপাসিটি আমরা কি দেখাতে চাই? চাই না। যখন অ্যাক্টিভ থাকবে তখন দেখাতে চাই। তাহলে জাস্ট এখানে বলে দিন যে অপাসিটি হয়ে যাও 0। সাথে সাথে কি হয়ে গেল? এটা কিন্তু এখন ভ্যানিশ। কিন্তু যে অ্যাক্টিভ রয়েছে সে কিন্তু ভ্যানিশ হয়নি। আমরা এটাই তো চাই, আমরা চাই যে অ্যাক্টিভ থাকবে সে যেন ভ্যানিশ না হয়। আচ্ছা এখানে আরো কিছু কাজ বাজ, যেমন ধরুন এখানে আমরা 0.5 দিয়ে রাখি, হ্যাঁ এটা আমরা 0.5 দিয়ে রাখলাম। এখন হ্যাঁ ট্রান্সফর্মের যে বিষয়টা ওয়াই অক্ষ বরাবর চাই, এটা নিচের দিকে থাকবে, এখানে থাকবে সেটা কিন্তু চাই না। এই যেই আইকনের উপর ওভারল্যাপস হয়ে আছে এটা কি চাই? চাই না। তাহলে এখানে সিম্পলি বলে দিন যে ট্রান্সফর্ম, তাই না? তাহলে এই হচ্ছে ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর আমরা চাচ্ছি নিচের দিকে থাকবে। যদি নিচের দিকে ভ্যালু চাই, পজিটিভ ভ্যালু 20 পিক্সেল বলে দিন, এই তো নিচের দিকে সরে আসলো, তাই না? তারপরে এখানে ট্রানজিশনটা বলতে পারি, ট্রানজিশন না দিলে স্মুথ যে বিষয়টা এটা আসবে না, তাহলে 0.5 সেকেন্ড এটা ট্রানজিশন বলে দিলাম। আচ্ছা এখন কথা হচ্ছে যখন অ্যাক্টিভ থাকবে ন্যাভ সেকশন, যখন লিস্ট আইটেমগুলো মানে যে কোনো একটা যখন অ্যাক্টিভ থাকবে তখন কি চাই? তখন তো ডিজাইনটা করে রাখতে হবে, তাই না? তাহলে এই হচ্ছে অ্যাক্টিভ, এটাকে কপি করতে হবে, আমি কপি করে নিচ্ছি, এই হচ্ছে কপি। আচ্ছা এটার যে অপাসিটি এটা আমরা তখন কি চাই? 0, তাই না? এটাকে 0 দিয়ে রাখলাম। এখন কিন্তু দেখা যাচ্ছে না, দেখা যাবে কখন? যখন অ্যাক্টিভ থাকবে। আচ্ছা এখন এই যে কোডটা লক্ষ্য করুন, নেভিগেশনের মধ্যে হ্যাঁ যে লিস্ট আইটেম যেটা অ্যাক্টিভ থাকবে তার অপাসিটি তখন 1 হয়ে যাবে, এই বিষয়টা চাই। তাহলে সেম বিষয়টাই, এই যে বিষয়টা জাস্ট এখানে অ্যাক্টিভ কথাটা যুক্ত হবে। তাহলে অ্যাঙ্করটা তার মধ্যে টেক্সট রয়েছে, কি বলবো এখানে? তার অপাসিটি তখন হয়ে যাবে 1, তাই না? অপাসিটি যুক্ত হয়ে যাবে যখন অ্যাক্টিভ হবে তখনই। আর সেই সাথে এখানে ট্রান্সফর্মের যে বিষয়টা, হ্যাঁ আমরা ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর যদি একটু মেজারমেন্ট করে দেখি তাহলে বুঝতে পারবো যে টপ থেকে একটু নিচের দিকে যেন আসে, এই জন্য 17 পিক্সেল আমি করে রাখছি। চাইলে আরেকটু কমিয়ে বাড়িয়ে দেখবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এখন ইন্ডিকেটর যেটা আমরা ভিডিও শুরুতে দেখতে পেলাম, তাই না? এই ইন্ডিকেটরকে আমরা এখন ডিজাইনটা করব। আমাদের কিন্তু মোটামুটি সব রকম কাজ বাজ শেষ। যখনই অ্যাক্টিভ হবে, মনে করুন এই প্লাস বাটনটা অ্যাক্টিভ, মানে এই আইকনটা অ্যাক্টিভ হবে, যখনই অ্যাক্টিভ হবে তখনই কি হবে? এই যে আইকনটা, আমরা এখানে আইকনকে কি বলে দিয়েছি? এই যে আইকন যখনই অ্যাক্টিভ হবে ট্রান্সলেট ওয়াই অক্ষ বরাবর কি হয়ে যাও? উপরের দিকে সরে আসো। এই যে আইকনটা এই আইকনের মতো উপরের দিকে চলে আসবে। সেই সাথে টেক্সটটা কি হবে? এই টেক্সটের অপাসিটি হয়ে যাবে 1, সেই সাথে টেক্সটটাও কিন্তু একটু উপরের দিকে ভেসে উঠবে। টেক্সটটাও কি হবে? একটু উপরের দিকে ভেসে উঠবে। আচ্ছা তাহলে আমাদের তো মূলত এই কাজটাই ছিল, তাই না? এই কাজটাই ছিল, ট্রানজিশন বলে দিয়েছি যে স্মুথ ভাবে যেন হয়। তাহলে চলুন আমরা ইন্ডিকেটর যেটা রয়েছে, আমরা ক্লাস নেম নিয়েছিলাম মনে হয় ইন্ডিকেটর, এখানে চলে আসি একদম নিচের দিকে, এই হচ্ছে আমাদের ক্লাস নেম ইন্ডিকেটর। তাহলে তাকে এখানে ধরলাম, এখানে যুক্ত করলাম।
এখন তাকে একটু ডিজাইন করতে হবে, পজিশন বলে দিই, যেহেতু চাইল্ড হিসাবে থাকবে এই জন্য পজিশন থাকবে অ্যাবসোলুট। তারপর এখানে টপ থেকে কতটুকু, লেফট থেকে কতটুকু, যেমন টপ থেকে যদি সেন্টার বরাবর অ্যালাইন করতে চাই তাহলে 50% মাইনাস বলে দিই, যে 50% টপ থেকে মাইনাস থাকো। তারপর এখানে লেফট থেকে 5 পিক্সেল বলে দিই, 5 পিক্সেল থাকো। তারপর এখানে আর কি কি বলা যায়, হাইটটা বলে দিই, উইডথটা বলে দিই, হাইট 70 পিক্সেল, উইডথটা বলে দিই তাই, তাহলে যেহেতু বৃত্তের শেপ দিব তাহলে 70 পিক্সেল হাইট উইথ সমান। এখন ব্যাকগ্রাউন্ড কালারের বিষয়, ব্যাকগ্রাউন্ড কালার যেমন ধরুন এই কালারটাই দিচ্ছি, তাহলে এই যে কালারটা ছিল এটাকে একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, আমরা এই কালারটাকে কি করব, D9 এই কালারটাই রাখি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কালার। এই তো চলে আসে কিনা, অবশ্যই আসে। এখন এখানে আর কি কি প্রপার্টি উল্লেখ করা যায়, যে বর্ডার রেডিয়াস বলা যায়, তাই না? তাহলে বর্ডার রেডিয়াস হয়ে যাও 50%। হ্যাঁ, এখন যদি সেন্টারে যদি অ্যালাইন না থাকে তাহলে কিছু করা যায় কিনা। হ্যাঁ, সেন্টারে যদি অ্যালাইন না থাকে অবশ্যই কিছু করা যায়। আচ্ছা, আগে বর্ডার দিয়ে দিই। হ্যাঁ, বর্ডার থাকবে, তাহলে এই হচ্ছে বর্ডার, 5 পিক্সেল বা 6 পিক্সেল সলিড কালার দিই, সলিড। যে কালারটা দিব সেটা হচ্ছে D9। হ্যাঁ, যে কালারটা মানে ব্যাকগ্রাউন্ড অনুযায়ী এই কালারটাই দিয়ে রাখলাম। এই তো চলে আসে কিনা। তাহলে চলুন, এখানে যে আমরা কি করেছিলাম, হ্যাঁ 32 পিক্সেল দিয়েছিলাম, তাই না? এটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারি, চাইলে এখানে বলতে পারি 25 দিয়ে দেখি। 25 মনে হয় আরেকটু দিতে হবে, তাহলে 26, 27, একটু কমিয়ে দিতে হবে 22। হ্যাঁ, মনে হয় এখন ঠিকঠাক আছে, তাই না? এখন মনে হয় সেন্টার বরাবর বোঝা যাচ্ছে কিনা, এই বিষয়টা চাচ্ছিলাম। তাহলে চলুন আমরা আবার নিচের দিকে চলে আসি, তাহলে এই ডিজাইনটাও কমপ্লিট। এখন এই ইন্ডিকেটর কি হবে, মানে ধূপধাপ যখন আমরা এখানে ক্লিক করব তখন কি হুটহাট চলে আসবে কিনা, না। তাহলে যদি হুটহাট না চান তাহলে কি করতে হবে, ট্রানজিশন বলতে হবে। তাহলে এই হচ্ছে ট্রানজিশন, কত সেকেন্ড, 0.5 সেকেন্ড এখানে বলে রাখি। সব রকম ট্রানজিশন যেন সমান থাকে, এই জন্য আমরা প্রত্যেকটাই 0.5 সেকেন্ড, মানে যেখানে যেখানে ট্রানজিশন দরকার আমরা 0.5 সেকেন্ড রাখছি। তাহলে ডিজাইনের ব্যাপার স্যাপার মোটামুটি কমপ্লিট, আরও কিছু কাজ রয়েছে। আমরা এখন বলবো যে নেভিগেশনের মধ্যে যেই লিস্ট আইটেমগুলো রয়েছে, প্রথম যে চাইল্ড, হ্যাঁ লক্ষ্য করুন, প্রথম যে চাইল্ড অ্যাক্টিভ হবে তখন এই ইন্ডিকেটরটা তখন তার অবস্থান কোথায় থাকবে, যখন চাইল্ড নাম্বার 2 অ্যাক্টিভ হবে তখন তার অবস্থান কোথায় থাকবে, যখন 3 অ্যাক্টিভ হবে তখন তার অবস্থান কোথায় থাকবে। এটা হচ্ছে এই ভিডিওর মূল টপিক। জাভাস্ক্রিপ্টের চাইতেও এই টপিকটা এই জন্যই আমি বলি যে সিএসএস অনেক ভালো জানতে হয়। সিএসএস ভালো না জানলে ভালো মতো ডিজাইন করা সম্ভব হয় না। এই যে সিএসএসটা, এখানে লক্ষ্য করুন, আমরা আচ্ছা কোড লিখি, কোড লিখলেই বাদবাকি বিষয়টা বুঝতে পারবেন। আবার বলি, এখানে কি বলবো, যে এই হচ্ছে আমাদের পুরো বিষয়টাকে কপি করি, নিচের দিকে আনি। আচ্ছা, নিচের দিকে আনলাম। এখানে কথাটা লেখা আছে কি, যে নেভিগেশনের মধ্যে ইউএল, তার মধ্যে লিস্ট আইটেম হ্যাঁ অ্যাক্টিভ হবে, কিন্তু কথা হচ্ছে লিস্ট আইটেম কে অ্যাক্টিভ হবে এই বিষয়টা কিন্তু আমরা বলিনি। তার মানে কি সবগুলো অ্যাক্টিভ হবে একসাথে, না। তাহলে যে কোনো একটা, তাই না? যদি চাইল্ড নাম্বার 1, চাইল্ড নাম্বার 2 যে কোনো একটা হতে হবে, তাহলে সেই বিষয়টা যদি উল্লেখ করতে চাই আমরা এখানে বলতে পারি যে এনটিএ চাইল্ড। আমরা এখানে কত নাম্বার চাইল্ডকে উল্লেখ করতে চাই, যেমন ধরুন 1। হ্যাঁ, মানে 1 নাম্বার চাইল্ড যখনই অ্যাক্টিভ হবে। এই কথাটুকু বুঝতে পারলেন কিনা? আচ্ছা, এখন আমরা জেনারেল সিবলিং এর যে বিষয়টা, জেনারেল সিবলিং এর বিষয়টা হচ্ছে এইভাবে, এই চিহ্নটা, এটাই হচ্ছে জেনারেল সিবলিং। এটার মূলত এই চিহ্নের নাম কি সেটা জানি না, তবে এটাই হচ্ছে জেনারেল সিবলিং। তাহলে আমরা এখানে বলে দিই যে ইন্ডিকেটর তো একটাই, যতগুলো বলতে একটাই তো ইন্ডিকেটর, তাই না? তাহলে এই ইন্ডিকেটরটা তখন কি হবে, তখন আমরা চাই, লক্ষ্য করুন, তখন আমরা চাই যে ট্রান্সফর্ম ট্রান্সলেট। এখন এটা ক্যালকুলেশন করে দিতে হবে, যে প্রথমটা থাকবে, আমরা এখানে বলে দিই যে ওয়াই অক্ষ বরাবর। হ্যাঁ, এটা কি ওয়াই অক্ষ বরাবর দিলে হবে না, এটা কিন্তু এক্স অক্ষ বরাবর, কারণ এটা এখান থেকে এই দিকে যাবে। তাহলে এটা আমরা কি বলবো, এক্স অক্ষ বরাবর। প্রথমটার আমরা এখানে 80 পিক্সেলই রাখি, হ্যাঁ প্রথমটার 0 পিক্সেল রাখি, পরেরটা 80 পিক্সেল রাখবো, এইভাবে বাড়াবো। তাহলে প্রথমটাই কি থাকবে, 0। এখানে পিক্সেল উল্লেখ করতে পারি, না চাইলেও না দিতে পারি, 0 মান 0। ওকে, আচ্ছা, এই বিষয়টাকে আমরা ড্রপ ডাউন করি। যদি না বুঝেন লাইন বাই লাইন কোড পড়তে হবে, 2, 3, 4, হ্যাঁ কয়টা, 5টা মনে হয়, তাহলে এই হচ্ছে 5। লক্ষ্য করুন, তাহলে চাইল্ড নাম্বার আমরা তাকে বলি 2 কে এখান থেকে 80 পিক্সেল মানে 80 করে বাড়াবো। হ্যাঁ, তাহলে এই হচ্ছে 80 পিক্সেল, আরও এখান থেকে বাড়িয়ে দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের 3, তাকে আমরা 80-র পরে আরও 80 যদি যোগ করি তাহলে 160 মনে হয়, এই হচ্ছে 160 পিক্সেল এখানে সরিয়ে দিলাম। তারপরে 240 হবে, তাহলে এই হচ্ছে 4 নাম্বার, তাই না? তাহলে 4 নাম্বারকে আমরা এখানে 240 পিক্সেল উল্লেখ করে দিচ্ছি। এটা হচ্ছে মেজারমেন্ট, এটা কিন্তু ক্যাল ফাংশনের মাধ্যমে আমরা করতে পারি। তারপরে যদি আরও 80 যোগ করি তাহলে 320, তাহলে এই হচ্ছে 320 পিক্সেল। আচ্ছা, এটা হবে কি, হ্যাঁ এই যে 1 কে যখনই বললাম সে কিন্তু এইদিকে সরে আসলো, এটা কি হবে 4, তাই না? তাহলে এই হচ্ছে 4।
তাহলে এতটুকু বিষয় বুঝতে পারলেন কিনা যে নেভিগেশনের মধ্যে চাইল্ড নাম্বার 1 যখন অ্যাক্টিভ হবে তখন তার অবস্থান 0, যখন 2 হবে তখন তার অবস্থান 80 পিক্সেল এদিকে সরে আসবে। হ্যাঁ, এই যে এক্স অক্ষ বরাবর যদি আমরা পজিটিভ ভ্যালু দেই তাহলে কি হবে, রাইট সাইডে চলে আসবে, আর যদি নেগেটিভ ভ্যালু দেই তাহলে লেফট সাইডে চলে যাবে। এই তো, এই কোডটাই ছিল এই টপিকের মূল বিষয়, মূল থিমটাই হচ্ছে এতটুকু কোড। যদি বুঝতে পারেন তাহলে তো কথাই নেই। এখন চলুন আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বাদবাকি বিষয়টা দেখব। একদম সহজ, জাভাস্ক্রিপ্ট কোডটা আরো বেশি সহজ। আমরা এখানে লেট দিয়ে একটা ভেরিয়েবল নেই, যার নাম দিলাম লিস্ট। যেহেতু আমরা লিস্টগুলোকে আমরা এখানে স্টোর করে ফেলবো, তাহলে এখানে কি বলতে পারি যে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর অল, তাই না? প্রত্যেকটা লিস্টকে এখানে ধরতে চাই, 5টা আইটেমকে। তাহলে 5টা আইটেমের জন্য ক্লাস নেম মনে হয় লিস্ট নিয়েছি, তাই না? এই লিস্টকে ধরে ফেললাম। আচ্ছা, যেহেতু প্রত্যেকটা বিষয় এখানে রয়েছে তাহলে একটা অ্যারের মধ্যে দিতে হবে। আমরা যখনই কোনো সমষ্টিগত কোনো কিছুকে সিলেক্ট করি, সমষ্টিগত কোনো কিছু নিয়ে কাজ করি, তখন কিন্তু সেটা লুপের মধ্যে দিয়ে আমরা কাজ করি। তাহলে এই লিস্টকে বলে দিলাম যে ফর ইচ লুপের মধ্যে তুমি চলে যাও। এক লাইনের কোড চাইলে লিখতে পারি যে এখান থেকে আমরা চাই আইটেম। এই আইটেমটা কি, প্রত্যেকটা আইকন। এই আইটেমটা কি, এই লিস্টের মধ্যে যে কোনো একটা একটা করে লিস্ট, এই আইটেমটাই হচ্ছে তাই। এখন এই আইটেমকে আমরা এখানে বলে দিলাম এখন এটার বডিটা কমপ্লিট করুন, অ্যারো যে চিহ্নটা এটা দিয়ে এটার বডিটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে চাই যে যে কোনো একটা আইটেম, যে কোনো একটা আইকন, যে কোনো একটা বিষয়, এখানে যে কোনো একটা আইটেম যদি ক্লিক হয় এই বিষয়টা চাই। তাহলে এক লাইনের কোড আইটেম ডট অ্যাড ইভেন্ট লিসেনার কি করতে চাই, এখানে বলে দিন যে যদি ক্লিক হয় তাহলে একটা ফাংশন চলবে। তাহলে এই ক্লিক ইভেন্টটা এখানে বলে দিচ্ছি। আর একটা ফাংশন এখানে উল্লেখ করতে চাই যে অ্যাক্টিভ লিঙ্ক, এভাবে নিচ্ছি অ্যাক্টিভ লিঙ্ক, এইভাবে একটা ফাংশনের নাম উল্লেখ করে দিচ্ছি। এটা হচ্ছে ফাংশন। এই কোডটুকু কি বুঝতে পারলেন কিনা? আমরা এখানে কি বলেছি, আবার ওয়ার্ড বাই ওয়ার্ড কোডটা আবার পড়ুন। আমরা কি করেছি, সমষ্টিগতভাবে প্রত্যেকটা লিস্টকে এই লিস্টের মধ্যে, এই যে লিস্ট, এই লিস্টের মধ্যে স্টোর করেছি। যেহেতু প্রত্যেকটা লিস্ট সমষ্টি, মানে লিস্টের সমষ্টি কি হয়ে গেল, এই লিস্টের মধ্যে অ্যাড হয়ে গেল, তাই না? তাহলে এতগুলো বিষয়কে আমরা যদি এক এক করে আনতে চাই তাহলে সেটা লুপের মাধ্যমে দিতে হবে। এই লুপের মাধ্যমে ফর ইচের মধ্যে আমরা সিম্পলি এখানে ছাড়লাম। এখন একটা করে আইটেম আমরা এখান থেকে গেট করতে চাই, তাহলে আইটেমকে ধরে বলে দিলাম যে কোনো একটা আইটেমকে যদি আমরা ক্লিক করি, হ্যাঁ, সে যেহেতু প্রত্যেকটা আইটেমের উপর চলবে, তাহলে আমরা যখনই কোনো একটা আইটেমের উপর ক্লিক করব তখন একটা ফাংশন এখানে চলবে। এই বিষয়টা বুঝতে পারলেন কিনা? একদম ইজি। আচ্ছা, তাহলে চলুন, ফাংশন যেহেতু চলবে, ফাংশনের মধ্যে এখন ক্লিক করলে কোনো কিছু হবে না, হবে কিভাবে? ফাংশন চলবে, ফাংশনের নাম, ফাংশনের বডি, ফাংশনের মধ্যে কি লেখা থাকবে, কোনো কিছুই তো বলিনি, তাই না? তাহলে এই হচ্ছে ফাংশন। ফাংশনের নামটা কি হবে, অ্যাক্টিভ লিঙ্ক। আমরা ফাংশনের নামটা এখানে উল্লেখ করলাম, প্রথম বন্ধনী দিতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনী দিতে হবে। তারপর এখন কি চাই, সিম্পলি এখানে বলে দিব যে দিস ডট ক্লাস লিস্ট ডট অ্যাড করতে চাই। এই হচ্ছে আমাদের ক্লাস লিস্ট অ্যাড করতে চাই। কাকে অ্যাড করতে চাই, লক্ষ্য করুন, অ্যাক্টিভ নামে যে এই ক্লাস নেমটা আমরা কাজ করেছি, তাহলে এই হচ্ছে অ্যাক্টিভ নামে এই ক্লাসকে অ্যাক্টিভ করে দাও। এই হচ্ছে আমাদের কোথায় অ্যাক্টিভ ক্লাসটা কোথায়, এই হচ্ছে অ্যাক্টিভ, তাই না? তাহলে যখনই যার উপর ক্লিক করব তখনই সে অ্যাক্টিভ হয়ে যাবে, এই বিষয়টা চাচ্ছি। লক্ষ্য করুন, তাহলে এই ক্লাস নেমটা তাকে উল্লেখ করে দিচ্ছি। এখানে কিন্তু একটা প্রবলেম এখনো রয়েছে। প্রবলেমটা কি, যখনই এখানে ক্লিক করব, ও এখানে আরো কিছু আমাদের মেজারমেন্ট মনে হয় ভুল হয়েছে। এই যে এখানে আমরা আইকনকে কি বলেছিলাম, 22 পিক্সেল, এখানে 32 দিয়ে দেখি এখন কি অবস্থা। ও এখানে মনে হয় আমাদের সিএসএস এর যেই বিষয়টা ঠিকই আছে, এইচটিএমএল এ মনে হয় কোনো গোলমাল মনে হয় এখানে রয়েছে। লিস্ট আইটেমগুলোকে মনে হয় ঠিকভাবে নেওয়া হয়নি। আমি একটু দেখে নিচ্ছি, লিস্ট আইটেমগুলোকে একটু সুন্দরভাবে অ্যালাইন করে নিলাম। এই তো, ডিজাইন কিন্তু চলে আসে। তাহলে চলুন সিএসএস এর মধ্যে এটার যে ফন্ট, যে সাইজটা আর একটু কমিয়ে দিই দেখি। এই তো কমিয়ে দিলাম। চাইলে হোম আইকনের যে বিষয়টা আর একটু ফন্ট সাইজ কমিয়ে দিলে মনে হয় ভালোই লাগতো। আচ্ছা, এখন মনে হয় ঠিকঠাক আছে, তারপরেও মনে হয় ঠিক নেই। আচ্ছা, এখানে ঠিক নেই যে বিষয়টা, কেন ঠিক নেই লক্ষ্য করুন। এখানে যে বিষয়টা বললাম যে প্রবলেম এখানে কিন্তু রয়েছে। প্রবলেমটা কি লক্ষ্য করুন, আবার আমরা রিফ্রেশ দিই। হ্যাঁ, এখানে সুন্দরভাবে অ্যালাইন করার যে বিষয়টা ছিল সেটা আমরা কমপ্লিট করলাম। আর এখানে 32 পিক্সেল দিলাম মাইনাস ওয়াই অক্ষ বরাবর, আর সেই সাথে ফন্ট সাইজটা একটু কমিয়ে দিলাম। কিন্তু যে লজিকে কিন্তু এখনো ভুল রয়েছে। সেটা কি, যখনই আমরা কোনো আইটেমকে ক্লিক করছি, কোনো আইটেমকে ক্লিক করে চলছি, ও এখানে সিএসএস এ মনে হয় আরো কিছু ভুলভাল রয়েছে। এ হচ্ছে আমরা 4 কে কি করেছি, ঠিকঠাক লিখেছি, তাই না? 5 কে এখানে ঠিকঠাক লেখা হয়নি। এখন লক্ষ্য করুন, যখনই আমরা 2, 3, 4
5 ক্লিক করছি, কি হচ্ছে মূলত কি হচ্ছে, এটা ক্লাস লিস্ট কিন্তু অ্যাড হয়ে যাচ্ছে। দিস বলতে এখানে কে বোঝাচ্ছে, এই যে আমরা আইটেমকে ক্লিক করছি, যে আইটেমকে ক্লিক করছি সেটাই কিন্তু এই যে ফাংশন, ফাংশন কিন্তু এখান থেকে কল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে ফাংশনের বডি, কিন্তু কল হচ্ছে কোথায়, এখানে। যেহেতু দিস, দিস বলতে বোঝাচ্ছে যে এই যে ফাংশনটা, এই যে আইটেমটা তাকেই বোঝাচ্ছে। ওকে, দিস নিয়ে কিন্তু আসলে ইউটিউবে সার্চ করবেন, এটা একদম কনসেপ্ট ক্লিয়ার থাকা চাই। এই দিসকে, এই দিসটা হচ্ছে এই ফাংশন। আচ্ছা, তাহলে সে কি হয়ে যাচ্ছে, তার এই যে ক্লাস লিস্ট অ্যাক্টিভ যেই বিষয়টা, মানে ক্লাস লিস্টের যে বিষয়টা, ক্লাসের যে বিষয়টা, এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, কিন্তু রিমুভ তো হচ্ছে না, রিমুভ তো হচ্ছে না, তাই না? আমরা তাহলে কি করে দিব, রিমুভ করে দিব কাকে, এই যে ফর ইচের যে বিষয়টাই ছিল, আমরা এই পুরো বিষয়টাকে, চলুন আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি এখানে এই লিস্টের মধ্যে, এই লিস্টের মধ্যে ফর ইচের যে কোনো একটা আইটেম থাকবে, তাই না, তাকে আগে রিমুভ করতে হবে। তাহলে চলুন আমি যা বললাম সেই বিষয়টা এখন কোড দেখুন, যে আমরা চাই যাকে আমরা ক্লিক করব, হ্যাঁ, পরবর্তী যে আইটেমটা থাকবে, মানে পূর্বের যে বিষয়টা থাকবে সে রিমুভ হয়ে যাবে, পরবর্তী যাকে ক্লিক করব, দিস বলতে আমরা যাকে ক্লিক করব সে বোঝাবে, দিস বলতে কে, যাকে আমরা এখানে কি বলেছি, যে আইটেমকে যখনই আমরা ক্লিক করব সে বোঝাবে, আর এখানে লিস্টের মধ্যে ফর ইচের যে বিষয়টা সে আগে রিমুভ হয়ে আসবে। তাহলে লক্ষ্য করুন, আমরা এখানে বলবো যে আইটেম কি হয়ে যাও ডট ক্লাস লিস্ট কি হয়ে যাও, রিমুভ হয়ে যাও, তাহলে রিমুভ হয়ে যাবে কে, অ্যাক্টিভ, তাই না? তাহলে এই অ্যাক্টিভ প্লাস আগে রিমুভ হবে, তারপরে অ্যাড হবে, জাস্ট এই কথাটা বলে দিলাম, প্রথম বন্ধনী দিয়ে দিলাম। এখন লক্ষ্য করুন, আমরা আমাদের যে প্রবলেমটা ছিল আমি কিন্তু বলেছি, তারপরেও যদি আমার কথায় জড়তা থাকে তাহলে আশা করব এই কোডটা দেখলে আপনাদের বোঝার কোনো কমতি বা কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এখন লক্ষ্য করুন, আমাদের কাজবাজ কিন্তু কমপ্লিট, এখন আমরা যে ফাইনাল প্রজেক্ট এটা আমরা দেখব। লক্ষ্য করুন, যখনই ক্লিক করছি কি হচ্ছে, চলে আসে, আবার ক্লিক করুন, আবার ক্লিক করুন, এই তো আমরা যে ডিজাইনটা চাচ্ছিলাম একদম 100% কমপ্লিট করলাম, তাই না? এখন কালার পরিবর্তন করে দেওয়া, টেক্সটের বিষয়গুলো পরিবর্তন করে দেওয়া, আরো সুন্দরভাবে ডিজাইন করা, এগুলো আপনারা হোমওয়ার্ক হিসাবে করবেন, কোনো সমস্যা নেই। তো এই পর্যন্তই ছিল আজকের ক্লাসটি। যদি মনে করেন যে ভিডিওগুলো থেকে আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হচ্ছেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এখানে মূলত বিষয়টা ছিল সিএসএস এর খেলা। হ্যাঁ, সিএসএস যদি ভালো বুঝেন তাহলে এই কমপ্লিট প্রজেক্টটা কিন্তু আপনাদের ভালো মতোই বোঝার কথা। এখানে জাভাস্ক্রিপ্টের বিষয়টা একদম সিম্পল। তো এই পর্যন্তই, সকলেই দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।